আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শনিবার মার্কেট বন্ধ। পুঁজিবাজারে তালিকাভুক্ত একটা ফান্ডামেন্টাল স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি। টেক্সটাইল খাতের মতিন স্পিনিং, কারণ টেক্সটাইল খাতের পজিটিভ কিছু নিউজ আছে। তাদের তুলা এবং কিছু ইমিডিয়েট জিনিসপত্রের উপরে গভর্নমেন্ট উৎসে কর সেটা বাতিল করছে। এটা খুবই পজিটিভ দিক টেক্সটাইল খাতের জন্য। হয়তো এই নিউজের উপর ভিত্তি করে আগামী দিনগুলোতে টেক্সটাইল খাত কিছুটা ভালো করতে পারে। তো টেক্সটাইল খাতের মধ্যে সবচেয়ে ভালো টপ যে দু তিনটা স্টক আছে টেক্সটাইল খাতে, তার মধ্যে মতিন স্পিনিং অন্যতম বলে আমি মনে করি। প্রথমেই আমি যদি চলে আসি সতর্কীকরণে, এটা একটা শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না। নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে শুনে তারপর বিনিয়োগ করবেন। এটা এক ভাই আমাকে পাঠিয়েছেন, এক স্কুল শিক্ষক ভাই। ওনাকে কৃতজ্ঞতা। আপনাদের এই ভালোবাসা অবশ্যই আমার মনে থাকবে। অবশ্যই যদিও আমি হাতের লেখাটা বেশি ব্যবহার করি, লেখাটা ব্যবহার করার অন্যতম একটা কারণ আছে, সেটা ভিন্ন বিষয়। তো ভাইকে ধন্যবাদ। যাই হোক, প্রথমে যদি আমি মতিন স্পিনিংয়ের ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডে চলে আসি, এই ক্যাটাগরি টেক্সটাইল খাত তো অবশ্যই ফেড আপ 97 কোটি, লং টার্ম লোন হচ্ছে তার 80 কোটি, আর শর্ট টার্ম লোন হচ্ছে 507 কোটি, 372 কোটি টাকার রিজার্ভ আছে। 2014 সালে সে পুঁজিবাজারে লিস্টেড। তো এখানে আমি যদি একটু নেগেটিভ যদি দেখি, শর্ট টার্ম লোনটা 507 কোটি টাকার তার লোন আছে, এটা একটু আমি একটু খারাপভাবে দেখতে চাচ্ছি। যদিও টেক্সটাইল খাতের জন্য, টেক্সটাইল খাতের স্টকের জন্য এগুলো কোনো বিষয় না, তারা সবসময় লোন নেয় দেয়, এগুলো থাকে তাদের। আমি মনে করি বাংলাদেশে দুইটা খাত সবচেয়ে বেশি আপ ডাউন করে। এর মধ্যে এক নম্বরে হচ্ছে টেক্সটাইল খাত, 2 নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর। আর বাকিগুলো আমাদের এখানে যে ট্রেনারি বলেন বা এগুলো হচ্ছে ছোটো ছোটো মিউচুয়াল ফান্ড, ব্যাংক, ইন্স্যুরেন্স, এগুলো একটা ধারাবাহিকতা, মানে একটা স্থির অবস্থায় থাকে বেশিরভাগ সময়। মানে খুব বেশি আপ ডাউন করে, এই ইপিএস বাড়লো, এই কমে গেলো, অনেক কমে গেলো, অনেক বেড়ে গেলো। এটা মূলত ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইলে সবচেয়ে বেশি ঘটে। তো সেদিক বিবেচনা করে, আর মতিন স্পিনিংয়ের সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে সে ধারাবাহিকভাবে ডিভিডেন্ড দিয়েছে। গত 5 বছর ধরে সে 40, 35, 50 এই লেভেলে ডিভিডেন্ড দিয়ে আসছে। সুতরাং অবশ্যই পজিটিভ দিক হিসেবে আমি দেখব। এর বাহিরে আমি তার আরও কিছু ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড চিন্তা করব মতিন স্পিনিংয়ের। পাবলিকের কাছে শেয়ার আছে 2,17,00,000, ফরেনারদের কাছে নাই। ইনস্টিটিউটগুলোর কাছে হচ্ছে 4,39,00,000। পাবলিকের কাছে আছে 2,17,00,000, আর ইনস্টিটিউটগুলোর কাছে আছে 4,39,00,000। খুবই পজিটিভ দিক, এটা খুবই পজিটিভ দিক। ডিরেক্টরদের কাছে আছে 8 কোটি। তার ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 10.87%, খুব পজিটিভ। আর পিইটা হচ্ছে 9.43। যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস খুব কম বুঝেন বা যাদের এই সম্পর্কে ধারণা কম আছে, আপনারা দুইটা জিনিস দেখলে হবে। একটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড কত আর পিইটা কত। ডিভিডেন্ড ইল্ড যত ভালো দেখবেন বুঝবেন এটা ভালো কোম্পানি, আর পিইটা যত কম হবে বুঝবেন এটা ভালো কোম্পানি। যদি অন্য অন্য সাইটগুলো আপনি না বোঝেন, ক্যাশ ডিভিডেন্ড সর্বশেষ দিয়েছিল 50% ক্যাশ ডিভিডেন্ড, জুন ক্লোজিং স্টক। তা আগামী কয়েকদিনের ভিতরে তার রেকর্ড ডেট গতবার গেছে 17 নভেম্বর 2014, এজিএম হচ্ছে 22 এপ্রিল 2024, 14 না 24। গত বছর সে 50% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। গত বছর তার অ্যানুয়াল ইপিএস ছিল 2 টাকা 4 পয়সা, আর নেট অপারেটিং হচ্ছে -10 টাকা 67 পয়সা। এবার তার ইপিএস কত? এবার তার ইপিএস হচ্ছে Q1 1 টাকা 3 পয়সা, Q2 1 টাকা 58 পয়সা, Q3 1 টাকা 5 পয়সা। তাহলে এখানে কত আসলো? 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা এখনই চলে আসছে Q3-তে, এবং ফাইনাল কোয়ার্টারে হয়তো দেখা গেছে আরও 1 টাকা যোগ হবে, 5 টাকা চলে আসতে পারে। সুতরাং গত বছর 2 টাকা ইপিএস থেকে সে ইপিএস দেখে সে 50% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এবার তো 5 টাকা যদি তার ইপিএস আসে, তাহলে কী পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে বলে আপনারা ভাবতে পারতেছেন। সুতরাং শেয়ারটা যে কোনো মুহূর্তে আমরা পজিটিভ কিছু আশা করতে পারি। আর নেট অপারেটিংটাও খুবই পজিটিভ। গতবার যেখানে নেগেটিভ, এবার অনেক বেশি পজিটিভ। তার মানে তার ইনকামটা, তার কাছে ক্যাশ অনেক বেশি আছে। সুতরাং সে চাইলে, যদিও লোন আছে, এই লোনটা রিকভার করে সে আরও অনেক ভালো একটা ডিভিডেন্ড দিতে পারে। ভালো ফান্ডামেন্টাল স্টকে ডিভিডেন্ডকে কেন্দ্র করে এন্ট্রি নিতে হয়। আর শুধু ফান্ডামেন্টাল স্টক না, বাংলাদেশের পুঁজিবাজারে আপনাকে যদি টিকে থাকতে হয়, ডিভিডেন্ড একটা কোম্পানির প্রাইস নির্ধারিত হয় ডিভিডেন্ডকে কেন্দ্র করে। যে কোম্পানি কোনো ডিভিডেন্ড দেয় না, নীল ডিভিডেন্ড মানে ডিভিডেন্ড নাই, দেয় না, সেই কোম্পানির শেয়ারের দাম 50 পয়সা হলো কোনো মানে হতে পারে, 1 টাকাও হতে পারে, কারণ ওর কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কিছু না থাকে,
একটা কোম্পানির ব্যাকগ্রাউন্ড হচ্ছে তার ডিভিডেন্ড কে দিয়েছে, ডিভিডেন্ড না দিলে তার শেয়ার প্রাইস 1 টাকা 2 টাকাও থাকতে পারে, 1 টাকা 2 টাকাও বেশি। ওখানে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে হলো আমাদের বিনিয়োগকারী ভাইরা ওখানে গিয়ে আবার সাপোর্ট রেসিস্ট্যান্স এগুলো খুঁজতেছে এবং ওগুলোর পিছনে আমরা দৌড়তেছি। দেখেন গত কয়েকদিন থেকে যে স্টকগুলোর প্রাইস বাড়তেছে গত কয়েক মাস থেকে, এটা আমাকে ভালোবেসে বাড়াচ্ছে না। হ্যাঁ, শুধু পিছনের গ্রাফসগুলো একটু অ্যানালাইসিস করে দেখবেন, তাহলে উত্তর পেয়ে যাবেন যে আপনাকে ভালোবেসে বা আমাকে ভালোবেসে প্রাইসগুলো বাড়ানো হচ্ছে না কী জন্য বাড়ানো হচ্ছে, সেটা আপনারা দেখলেই বুঝবেন। এই মার্কেটে টিকে থাকতে হলে অনেক ক্যালকুলেশন করে টিকে থাকতে হবে, এটা হচ্ছে বাস্তবতা। কারণ এইখানে যারা মার্কেট মেকার তাদের নীতি নৈতিকতা অনেক বেশি অভাব আছে। তারা আসলে কোনো কিছুই মানে না, তারা শুধু তাদের টার্গেটই একটা, এটা শুধু এই সেক্টর না, সব সেক্টরে সেম। তো এই সেক্টরে জিনিসটা করা খুব ইজি, তো তারা খুব ইজিলি করতে পারে। অন্যান্য সেক্টরে করতে গেলে একটু জবাবদিহিতা বা ঝামেলা আছে। এই সেক্টরে কিছু না, বায়বীয় মানে ইয়ের মতো, বাতাসের মতো, এটা দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, এই আর কি। তো যাই হোক, 52 উইকের মধ্যে মতিন স্পিনিং 37 টাকা 80 পয়সা থেকে 58 টাকা পর্যন্ত গিয়েছে। এই মুহূর্তে শেয়ারটার প্রাইস হচ্ছে 45 টাকা 50 পয়সা। আশা করি এখান থেকে খুব দ্রুত, যেহেতু তার রেকর্ড ডেট ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে কিছুদিন পরে, সুতরাং এই ডিভিডেন্ডকে কেন্দ্র করে শেয়ারটার প্রাইস পজিটিভ কিছু আমরা আশা করতে পারি। এরপর আমি যদি তার ব্লক ট্রানজ্যাকশান, এই ব্লক ট্রানজ্যাকশানকে আমি নিয়ে আসছি অন্য কারণে। এটা মতিন স্পিনিংয়ের জন্য, এটা হচ্ছে আপনাদের জন্য একটা কথা, আমার জন্য, সবার জন্য শিক্ষণীয়। সেটা হচ্ছে কোনো স্টক যদি ব্লক ট্রানজ্যাকশান বেশি করে, এটাকে ভালোভাবে দেখবেন না। সে ব্লক ট্রানজ্যাকশান কখন বেশি করে? যখন সেটার প্রাইস আপ হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে আপনাকে ওই দিকে আপনার ব্রেনটাকে নিয়ে যাওয়া। কোনো কোম্পানি যদি অনেক বেশি ভলিউম করে, খুব বেশি ভলিউম করে, এটাকেও পজিটিভভাবে দেখবেন না। হ্যাঁ, অনেক সময় ভলিউম দেখাচ্ছে পজিটিভ, কিন্তু আসলে নেগেটিভ ভলিউম করে নিচে পড়বে সে। স্মার্ট মানির ক্যালকুলেশন করা এত ইজি না, কারণ স্মার্ট মানি কখন কোন শেয়ার নিয়ে, এটা টোটালি আমরা হয়তো দেখতেছি এ শেয়ারটা বাড়তেছে, আবার বি শেয়ারটা কমে যাচ্ছে, সি শেয়ারটা আবার চুপচাপ বসে আছে। এরা সবই এক গ্রুপের আন্ডারে সব। এ শেয়ারও যার গ্রুপে যেটা বাড়তেছে 20-30% বাড়ছে, আবার যেটা 10-15% 20% কমছে, আবার যেটা নিউট্রাল আছে, সবগুলো একই গ্রুপে। তারাই ঠিক করতেছে কোনটা বাড়াবে কোনটা কমাবে। তারা কেন ঠিক করতেছে কোনটা বাড়াবে কোনটা কমাবে? এই জন্য ঠিক করতেছে যেটাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেক বেশি আটকা, সেটাকে নিচে ফালায় রাখছে, আর যেটাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা নাই, আপনি নাই, সেটাকে তারা বাড়াচ্ছে আপনাকে আবার ধরিয়ে দেওয়ার জন্য। একটাতে ফালাই দিয়ে রাখছে, আপনি ওটাকে লসে সেল দিয়ে যেটা বাড়তেছে সেখানে ঢুকবেন। আশা করি কথাটা ঠান্ডা মাথায় একটু চোখ বন্ধ করে মানে চিন্তা করলে উত্তরটা পেয়ে যাবেন। সুতরাং আপনাকে ভালোবেসে আমাকে ভালোবেসে প্রাইস বাড়াচ্ছেন, আর আমি তাদের সাথে, তাদের কোটি কোটি টাকা, তাদের সমস্ত কিছু, আমরা তাদের সাথে যুদ্ধ করে পারবো? যারা পারবেন তারা অবশ্যই সেখানে যাবেন, সেটা ভিন্ন বিষয়। তো যাই হোক, এই ব্লক ট্রানজ্যাকশান দেখে শেয়ার চিন্তা ভাবনা করবেন না। এরপর আসি তার চার্ট নিয়ে। 1 ইয়ার্স শেয়ারটা এখানে খুব কম সময় ছিল, 42-43 টাকা। সে কিন্তু একটা ট্রেন্ড মেনটেন করে সে উপরের দিকে যাচ্ছে, এবং গত সর্বশেষ ওয়ার্কিং ডেজ এবং তার আগের দিনেও সে ভালো ভলিউম করছে, পরপর 2 দিন ভালো ভলিউম যেহেতু করছে, সুতরাং শেয়ারটাতে একটা মানি ফ্লো আসার সম্ভাবনা আছে। এখন প্রত্যেকটা ভালো স্টক, খারাপ স্টকে স্মার্ট মানি আছে। সবচেয়ে জাং শেয়ারটাতেও স্মার্ট মানি আছে, যারা প্লে করে সবচেয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত সবচেয়ে ভালো কোম্পানিটাকেও তারা প্লে করে, কিন্তু এখানে ক্যারেক্টার ভিন্ন। জাং শেয়ারটা প্লে করতেছে, আপনি ওটার সাপোর্ট জোন, রেসিস্ট্যান্স জোন খুঁজি কীভাবে আমি জানি না, কারণ ওখানে কোনো ডিভিডেন্ড নাই। কিন্তু ভালো স্টকে ডিভিডেন্ড আছে, আমি এখানে ক্যালকুলেশন করতে পারি যে এখানে যদি আমি মানে স্টক এন্ট্রি নিলে যদি নিচে ফালাই, তাহলে সে এখান পর্যন্ত আসতে পারে। কারণ যেমন মতিন স্পিনিং, সে 50% ক্যাশ ডিভিডেন্ড দিছে, আমি এটার একটা ফাইনাল ধরে নিতে পারি শেয়ারটার দাম 50 থেকে 60 টাকার মধ্যে থাকতে পারে। আপনারা কেউ যদি 55 টাকাও মতিন কিনে রাখেন, 60 টাকাও মতিন কিনে রাখেন, হ্যাঁ, তাহলে এটা আপনি খুব বেশি যে কিনছেন আমি সেটা বলবো না, অনেক মানে বেশি দামে কিনে ফেলছেন আমি সেটা বলবো না। সেটার দাম যদি এখন 45 টাকা, আপনি যদি 50 টাকা 55 টাকা 60 টাকাও কিনেন, যেহেতু সে 50% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, এইখানে অন্তত আপনি সেফ জোনে থাকবেন। এখান থেকে নিচে আসলে ধরুন আপনি এই মতিনটা 60 টাকায় আমি এন্ট্রি নিলাম, এরপর শেয়ারটা 45 টাকায় আসছে, আমি এখানে নিশ্চিন্তে অ্যাভারেজ করতে পারি, কারণ আমি জানি সে
50% ক্যাশ ডিভিডেন্ড দিবে। সুতরাং আমি 45 টাকা, 37 টাকা, 40 টাকা যত ইচ্ছে তত অ্যাভারেজ করতে পারবো। কিন্তু কোনো জাঙ্ক শেয়ারে যখন আমি 50 টাকা কিনলাম, সে কোনো 2% 3% ক্যাশ ডিভিডেন্ড দিল, এরপর সে পড়া আরম্ভ করলো তো করলোই। আমি কোথায় অ্যাভারেজ করব? কি দেখে অ্যাভারেজ করব? কোন ক্রাইটেরিয়া, কোন চিন্তা ভাবনা নিয়ে আমি তাকে অ্যাভারেজ করব? সে তো 5 টাকাও আসতে পারে, কিন্তু এই স্টক তো 5 টাকা আসবে না, কারণ তার তো একটা ব্যাকগ্রাউন্ড আছে। এগুলো দেখেই বাজারে টিকে থাকতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। তো মতিন স্পিনিং যারা ফান্ডামেন্টাল স্টক খুঁজেন তাদের জন্য এই স্টকটা এখন চলে নভেম্বর। আমরা এই স্টকটা অবশ্যই এখন চলে জুলাই, নভেম্বরে তার প্রিভিয়াস রেকর্ড ডেট গিয়েছে। তো ডিভিডেন্ড ডিক্লেয়ার করবো হয়তো তারও জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। আমরা হয়তো এই স্টকটা আমি যদি 2-3 মাসের গ্যাপ চিন্তা করি, তাহলে এখানে আমি ভালো একটা পজিটিভ কিছু পাওয়ার সম্ভাবনা আছে, এবং সেটা মোটামুটি বলাই যায় যে পজিটিভ কিছু হতে পারে, আশা করা যায়। তো সুতরাং আপনারা এই ধরনের ভালো ভালো স্টকের সাথে থাকবেন, নিজের টাকাকে আপনারা সেফ জোনে রাখবেন, এটুকুই অবশ্যই আশা করি। কারণ এলোমেলো স্টকে ঢুকে মূল টাকাটা, যেমন আজকে এক ভাই উনি ফোন দিয়েছে আমাকে, এটা বলতে হয়, সকালবেলা উনি আমাকে ফোন দিয়ে বলছে উনি 2-3 দিনের গ্যাপে কোনো আইটেম আছে কিনা দেওয়ার জন্য ওনাকে, তাহলে উনি একটু প্রফিট করবে। পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কবে আসছেন মার্কেটে? উনি বলল 10 সালে আসছে। তো উনি বলছে শেষ পর্যন্ত ওনার সাথে কথা এমন ছিল, উনি খুব দ্রুত অ্যান্টি এক্সিট করে 3-4 দিন 5 দিনের ট্রেড করে। তো ওনার 70% টাকা গত 3 মাসে নষ্ট হয়ে গেছে নাই। তা আমি বলছি আপনার হয়তো বাবা মার দোয়া আছে, এই কারণে আরও 30% আছে, এটাও থাকার কথা না। তো সুতরাং গত 3 মাসে কিন্তু গত 3 মাসে মার্কেটে কি এমন কোনো কিছু হয়েছে, সিরিয়াস কিছু হয়েছে? কিছু হয় নাই, কিন্তু উনি হারিয়ে ফেলছে। তো এটা সবসময়ের জন্য প্রযোজ্য, এটা যে আজকের জন্য প্রযোজ্য তা না। ইন্ডেক্স যখন 10,000-এ যাবে তখনও যেমন প্রযোজ্য হবে, ইন্ডেক্স যখন 2,000-এ আসবে তখনও প্রযোজ্য হবে। এই ইন্ডেক্স আপডাউনের সাথে না দৌড়িয়ে স্টকের পিছনে দৌড়ান। আপনি টাকাটা ইনভেস্ট করতেছেন একটা কোম্পানিতে, আপনারা বাংলাদেশের পুঁজিবাজারের ইন্ডেক্সেও আপনি টাকা ইনভেস্ট করেন নাই, ভলিউমকে 800 কোটি টাকা না 1,000 কোটি টাকা, সেখানে আপনি টাকা ইনভেস্ট করেন নাই। আপনি ইনভেস্ট করছেন কোম্পানিতে। কোন কোম্পানিতে ইনভেস্ট করবেন সেটাই আপনাকে দেখতে হবে। আশা করি আপনারা ভালো স্টকের সাথে সবসময় থাকবেন। আবারও আমি বলে নেই, সতর্কীকরণ, এটা একটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না। আপনারা নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করুন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, তাই জেনে শুনে বুঝে তারপর বিনিয়োগ করুন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। আমার হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকেও 2 জায়গায় ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। আপনারা ওটা হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে পেয়ে যাবেন, ওই নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপে কল করলে পেয়ে যাবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও অবশ্যই এর জন্য আপনাদেরকে একটা এন্ট্রি ফি প্রদান করতে হবে। আর আমার হাতে লেখা একটা বই আছে 50 পৃষ্ঠার, বিশেষ করে নতুন বিনিয়োগকারী যারা নতুন মার্কেটে আসছেন, 2-3 বছর হয়েছে, তাদের জন্য এটা খুবই উপকৃত হবে বলে আমি মনে করি। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।